ভুতুড়ে অদ্ভুতুড়ে এতদিন আপনাদের কাছে সত্যি ভূতের ঘটনা নিয়ে এসেছে, কিন্তু আজকের এপিসোডটা একটু বেশি স্পেশাল, কারণ এই ভৌতিক ঘটনা স্বয়ং পেজের কো অ্যাডমিনের সাথেই ঘটেছে। শুনে জানাবেন কিন্তু কেমন লাগলো। মুখার্জি পরিবারে সেদিন সকাল থেকে ভারী হইচই। প্রবাসী ছোট মেয়ে ঝিলিক অনেক দিন পর বাড়ি এসেছে, সারপ্রাইজ ভিজিট। বাবা কুমারজিৎ বাবু মেয়েকে দেখেই বাজারের থলে হাতে তড়ি ঘড়ি বেরিয়ে গেলেন ঝিলিকের পছন্দের মাছের সন্ধানে। মা মিতা দেবী তো পারলে তখনই বসে পড়েন জমে থাকা গল্পের ঝুলি নিয়ে। আর দিদি ঝিনুক অফিস বেরোনোর সময় বলে গেল, রেস্ট নিয়ে নে, আমি ফিরলে কিন্তু প্রচুর আড্ডা হবে। এমনকি পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ঝিনুকের 8 মাসের পুত্র বুবলাই মাসিকে দেখে হাত পা নেড়ে খিলখিলিয়ে হেসে নিজের আনন্দ জাহির করে ফেলল। সন্ধেবেলা সবাই একে একে জমিয়ে বসেছে মুড়ি মাখা নিয়ে। এক প্রস্থ হাহাহিহির পর ঝিনুকি প্রস্তাব দিল, পরশু শনিবার আছে, আমাদের ছুটি, চলো না সবাই মিলে কাছাকাছি কোথাও ঘুরে আসি। শুনে সবাই তো এক বাক্যে রাজি, কিন্তু মিতা দেবী হাঁ হাঁ করে উঠলেন, সে চল, কিন্তু আমি বাপু ওই ভিড়ে ঠাসা দীঘা মন্দারমণি শান্তিনিকেতন যেতে পারবো না। কোনো নিরিবিলি ফাঁকা জায়গা পাওয়া যায় না? ঝিনুকের বর প্রদীপ তো এমনিতে মুখচোরা শান্তশিষ্ট মানুষ, প্রস্তাবটা তারও মনে ধরল। বলল, আমার এক কলিগ সেদিন বলছিল তার চেনা একজনের একটা ভিলা আছে, যেটা তিনি এইরকম উইকেন্ড ট্রিপের জন্যই ভাড়া দিতে চাইছেন। এই ধরো এখান থেকে 2-2.5 ঘন্টা ড্রাইভ, দেখবো সেটা। তারপর আর কি, উঠলো বাই তো কটক যাই তৎপরতায় সব কিছু শুরু হলো। ভিলার মালিক অবাঙালি আগরওয়াল, তার পাঠানো ছবি দেখে তো সবাই খুশি। 2 বোনে দায়িত্ব নিয়ে সব বুকিং করে নিল। শনিবার সকাল সকাল রওনা হতে হবে। শনিবার সকাল 11টা মুখার্জি পরিবার এসে পৌঁছেছে সেই ভিলাতে। ভিলার মালিকও এসেছেন সাথে সব বুঝিয়ে দিতে। তিনি কিন্তু দিব্যি বাংলা বলেন। বাড়ি দেখে তো 2 বোন বেজায় খুশি, শুধু মিতা দেবী একটু খুঁতখুত করে উঠলেন। হ্যাঁ রে, নিরিবিলি বলেছি বলে এরম পাণ্ডব বর্জিত জায়গায় আনবি? এ তো কেউ কোথাও নেই, শুধু আমরা, আর পেছনে তো দেখছি শুধু বন বাদার। কিন্তু ভিলার ঘর দোর সাজানো গোছানো দেখে 2 বোন এতই খুশি যে সেসব আর কিছু শুনলই না। তারা ঘুরে ঘুরে দেখতে লাগলো বাড়িটা। একতলায় দরজা দিয়ে ঢুকেই একদিকে সুন্দরভাবে সাজানো বেশ বড় একটা বসার জায়গা, একপাশে একটা পরিষ্কার কাঁচের বড় জানলা, যাকে ফ্রেঞ্চ উইন্ডো বলা যায়। জানলার একপাশে একটা শোকেস, সাথে আবার ওয়াইন ক্যাবিনেটও আছে। তার পাশে একটা ছিমছাম সাজানো বেডরুম। ঠিক হলো মিতা দেবী কুমারজিৎ বাবুরা সেখানেই থাকবেন। বসার জায়গা থেকে বেরিয়ে এক ফালি ডাইনিং স্পেস আর কিচেন, রুচির ছাপ সর্বত্র স্পষ্ট। কিচেন থেকে বেরিয়ে একটা দরজা, যেটা দিয়ে বাড়ির পেছনের দিকে যাওয়া যায়। কিন্তু দরজা খুলতে দেখা গেল ওপাশটা সত্যি একেবারে বন জঙ্গলে ভরে রয়েছে। একটা পুরোনো দিনের গ্যাসবাতির আদলে তৈরি লাইট পোস্টও রয়েছে সেখানে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় মুখোমুখি 2টো বেডরুম, আর মাঝে একটা বারান্দায় যাওয়ার দরজা। আর সেই এক ফালি বারান্দার পাশেই আসল আকর্ষণ, বস্তুত যেটার জন্য বেশি কিছু না দেখেই চটপট ভিলাটা বুক করা হয়েছিল। দোতলায় বারান্দায় এলেই দেখা যাবে বারান্দার একপাশেই টলটলে নীল জলে ভরা সুন্দর সুইমিং পুলটা। ব্যাস, সেটা দেখেই 2 বোন আর কুমারজিৎ বাবু চট জলদি তৈরি হয়ে নেমে পড়লেন পুলে। প্রদীপ তো রইল বুবলাইয়ের দায়িত্বে, আর মিতা দেবী ঢুকলেন হেসেলে। দুপুরের মেনু চাউমিন। সারা দিন বেশ হইচই করেই কেটে গেল। সন্ধে ঘনিয়েছে, একটু যেন ঝুপ করেই অন্ধকারটা নেমে এলো। ঝিনুক আলোগুলো জ্বালাতে গিয়ে খেয়াল করে সুন্দর ল্যাম্পশেডগুলোর অনেক আলোই জ্বলছে না। যেগুলো জ্বলছে তার নরম হলুদ আলো যেন ওই অত বড় বাড়িটার অন্ধকার চিরে সব জায়গায় পৌঁছতে পারছে না। সিঁড়িতেও এক অবস্থা। বাইরে তখন এক টানা ঝিঁঝির ডাক শুরু হয়েছে, আর ওই গ্যাসবাতি আদলের ল্যাম্পপোস্টটা যেন নিজের নাম রাখতেই টিম টিম করে জ্বলছে।
সন্ধে হতেই সব মিলিয়ে বেশ একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়ে গেল। ঝিনুকের মনে হলো আলো আঁধারির মধ্যে একটা গা ছমছমে ভাব যেন পাকে পাকে জড়িয়ে ফেললো সবকিছু। মিতা দেবী ছাদের দরজাটা বন্ধ করে এসে তো বলেই ফেললেন, এ কি রে, আলো এত কম কেন? কেমন যেন ভুতুড়ে লাগছে সব। ঝিলিক বলে উঠল, সকালে যেরকম মজা মজা লাগছিল, এখন কিন্তু বেশ ভয় ভয় করছে রে। আমি বাপু একা ঘরে আজ থাকছি না। কুমারজিৎ বাবু যেন সবার ভয় কাটাতেই বললেন, চলো আমরা বারান্দায় পুলের ধারে গিয়ে বসি। রাত তখন 8টা। বুবলাইয়ের খাবার বানাতে ঝিনুক একাই কিচেনে নেমে এসেছে। রান্নাঘরের আলোটা কেমন যেন ঘোলাটে হয়ে রয়েছে। ঝিঝির ডাকটাও থেমে গেল হঠাৎ। কি মনে হতে ঝিনুক গুটি গুটি এগিয়ে এলো বসার ঘরের পাশে রাখা শোকেসের দিকে। মালিক ভদ্রলোক মনে হয় অনেক ঘুরেছেন বাইরে বাইরে। নানা দেশের সংগ্রহ নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন শোকেসটা। দেখতে দেখতে মনে হলো একদম পেছন দিকেও কিছু একটা রয়েছে, বাকি সব কিছুর আড়ালে। কৌতূহল চাপতে না পেরে ঝিনুক সামনের জিনিসগুলো সরিয়ে ফেলল। দেখা গেল একটা অদ্ভুত দর্শন মিশরীয় মূর্তি উল্টো করে রাখা রয়েছে দেওয়ালের দিকে মুখ করে। মানুষ আর কোনো এক পশু মিলিয়ে তৈরি মূর্তিটা। দেখলে মনে হয় মনের সব ভালো লাগা শুষে নিতে পারে। কি মনে হলো ঝিনুক হাত বাড়িয়ে মূর্তিটা সোজা করে রেখে দিল। আর তারপরেই দেখলো বাইরের ওই গ্যাসবাতি আলোটা একটু দপ দপ করেই নিভে গেল। বুবলাইয়ের খাবারটা প্রায় তৈরি হয়ে এসেছে। হঠাৎই ঝিনুক থমকে দাঁড়ালো। সিঁড়ির দিকে চোখ গেল ওর। স্পষ্ট শুনতে পেল হালকা একটা পায়ের শব্দ। কেউ একজন ধীরে ধীরে উঠে যাচ্ছে ওপরে ছাদের দিকে। একটু চমকে উঠল ঝিনুক। কে উঠে গেল? ঝিলিক? না তো, ঝিলিকের গলা তো সেই তখন থেকেই উপরে পাওয়া যাচ্ছে। তবে এই পায়ের শব্দটা অদ্ভুতভাবে যেন চেনা লাগলো। একটু চমকে গেল ঝিনুক। মনে হলো কলেজে শ্রীলেখা এইভাবে সিঁড়ি দিয়ে উঠে যেত না? সেই কবে কলেজে পড়ার সময় আলাপ হয়েছিল শ্রীলেখার সাথে। উচ্চবিত্ত পরিবারের মেয়ে, সেই অহং তার কথায় বার্তায় চলাফেরায়। বন্ধুত্ব তৈরি হয়নি, তবে ফেসবুকের বন্ধু তালিকায় স্থান হয়েছিল তাদের। কলেজ ছাড়ার পর কোনো যোগাযোগও আর হয়নি। সেই শ্রীলেখা নাকি এই বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। নিজের মনেই হেসে উঠল ঝিনুক। তবু পায়ে পায়ে সিঁড়ি দিয়ে উঠে এলো সে। উঠতেই এক ঝলক ঠান্ডা হাওয়া যেন ঝাপটা দিয়ে গেল। সিঁড়ির আলো এখন যেন প্রায় নিভু নিভু। ঝিনুক কোনো দিকে না তাকিয়ে উঠে গেল ছাদের দিকে। কিন্তু এ কি, ছাদের দরজাটা খোলা কেন? তবে যে মা তখন বলল দরজা বন্ধ করে নেমেছে, ছাদে কে গেল তাহলে এখন? হুড়মুড় করে নিচে নেমে এলো ঝিনুক। কই, সবাই তো ঘরেই রয়েছে। ওপরে কে উঠেছিলে তোমরা? মা, তুমি যে তখন বললে ছাদের দরজা বন্ধ করেছো, কই, ছাদের দরজা তো হাট খোলা। মিতা দেবীর সঙ্গে সঙ্গে জোর গলায় বললেন, না, আমি নিজে ভালো করে বন্ধ করেছি ছাদের দরজা, কে খুলবে? ঝিনুকের মুখ এবার শুকিয়ে গেল। আমি যে দেখলাম কে উঠে গেল, অনেকটা শ্রীলেখার মতো মনে হলো। এতক্ষণ চুপ করে বসে থাকা প্রদীপ্ত এবার হেসে ফেলে। তোমার কলেজে শ্রীলেখা, তার কথা আজকাল এত ভাবছো যে তাকে এই বাড়িতেও দেখে ফেললে? তোমার ফেসবুকে আছে তো সে, যাও যাও গিয়ে কথা বলো। খুনসুটি করার সুযোগটা ছাড়ে না সে। ঝিনুক কটমট করে বরের দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বুবলাইকে খাইয়ে ঝিনুক এসে বসেছে ঘরে। ঝিলিক আর মিতা দেবী তখন লুডো খেলায় মশগুল। ঝিলিকের কিছুতেই ঠিকঠাক দান পড়ছে না, ওদিকে মিতা দেবী গুটি গুটি বেশ অনেকটাই এগিয়ে গেছেন। প্রদীপ্ত সাথে করে একটা আগাথা ক্রিস্টি এনেছে, সেটা নিয়ে উঠে গেল পাশের ঘরে। আর ঝিনুক বসলো ফেসবুক খুলে। দেখি তো শ্রীলেখা এখন কি করছে। শ্রীলেখার প্রোফাইলে ঢুকে চমকে গেল ঝিনুক। এ কি, যে মেয়ে সব সময় নিজেকে জাহির করে চলতো, তার শেষ পোস্ট 2 বছর আগের। তারপর আর কিছুই নেই।
যেন মুছে গেছে তার উপস্থিতি। ঝিনুকের মনে তখন নানা রকম কথা ঘুরছে। আচ্ছা, অনিতার সাথে তো ভালোই ভাবছিল শ্রীলেখার, দেখি তো সে কি বলে। অনিতাকে মেসেজ করতেই তাকে পেয়ে গেল ঝিনুক। এই কথা সে কথার পর ঝিনুক জিজ্ঞেস করলো শ্রীলেখার কথা। অনিতা এতক্ষণ ধরে পর পর উত্তর দিয়ে যাচ্ছিল, হঠাৎ চুপ করে গেল। বেশ কিছুক্ষণ কোনো সাড়া নেই। তারপর প্রায় মিনিট 5 পর উত্তর দিল অনিতা। ঝিনুকের শির দাঁড়া দিয়ে যেন মনে হলো ঠান্ডা একটা কিছু কিল বিল করে নেমে গেল। হঠাৎ করে চোখ মুখ গরম হয়ে উঠল তার। স্ক্রিনে ভেসে উঠেছে অনিতার উত্তর। শ্রীলেখা আর আমাদের মধ্যে নেই রে, 2 বছর আগেই সব ছেড়ে চলে গেছে রে। দরজা খুলে প্রদীপ ঢুকলো। ওই ঘরের খাটটায় মনে হয় কিছু গোলমাল আছে। যেই শুয়েছি ভেতর থেকে ঠকঠক করে আওয়াজ হতে শুরু করলো। সবাই চুপ। ঘরের আলোটা যেন আরো ঘোলাটে লাগছে। হঠাৎ তারপর একটু থেমে আবার শব্দটা এবার সবাই শুনলো। এত চাপা তবু এত কাছে, যেন মেঝের ভেতর থেকে কেউ উঠে আসছে। ঘরের ভেতর বাতাস যেন থমকে গেছে। ঝিলিকের মনে হলো বাইরে পুলের জলেও ছলাৎ ছলাৎ শব্দ শুনল সে। ঝিনুক দেখলো তার সারা শরীর অবশ হয়ে এসেছে। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। কুমারজিৎ বাবু এত সহজে ঘাবড়ানোর মানুষ নন। জামাইকে নিয়ে এলেন পাশের ঘরে। আশ্চর্যের বিষয়ে ঠকঠক শব্দটা থেমে গেল। দুজনে মিলে সারা ঘর খোঁজাখুঁজি করেও কিচ্ছু পেলেন না। বেরিয়ে আসতে যাবেন, আবার শব্দটা যেন আরো কাছে, আরো জোরে। মিতা দেবী বেশ একটু ভয় পাওয়া গলায় বললেন, ঘরে কি তবে কেউ ঢুকে এসেছে? ঝিনুক, তুই যে তখন বললি ছাদের দরজা খোলা, ওই মালিক আগারওয়ালকে একবার ফোন করে দেখতো। কিন্তু না, পাওয়া গেল না আগারওয়ালজিকেও। ফোন বন্ধ। ঝিনুকের মনে তখন উথাল পাথাল চলছে। সে এখন নিশ্চিত তখন সিঁড়িতে শ্রীলেখার ছায়াই সে দেখেছে, কিন্তু বাড়ির কাউকে সে একথা বলতে পারছে না। এমনি মা আর বোন যথেষ্ট ভয় পেয়ে আছে ওই ঠকঠক আওয়াজে। এসব শুনলে তো না জানি কি করবে। ঝিলিক ইতিমধ্যে উবার অ্যাপ খুলে ফেলেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, নেটওয়ার্ক যেন মুহূর্তে গায়েব। অথচ সারা দিনে সে নিজে রিল স্টোরি সব আপলোড করেছে এই ঘরে বসেই। দিদিও তো একটু আগে কার সাথে চ্যাট করছিল। আর এখন ইন্টারনেট যেন কোনো জাদু বলে হাওয়া। দিদি দেখতো তোর ফোনে উবার খুলছে কিনা। দেখা গেল সবার ফোন থেকেই কখন যেন ইন্টারনেট অদৃশ্য হয়ে গেছে। ঘরের ভেতর কেমন যেন একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। প্রদীপ্ত গলা খ্যাঁকারি দিয়ে বলল, আমি বরং একবার বাইরে গিয়ে দেখছি নেট পাওয়া যায় কিনা। কথা শেষ হওয়ার আগেই ঝিনুক আর মিতা দেবী একসাথে চিৎকার করে উঠলেন, না না, একদম না, কেউ আর কোথাও যাবে না। আর ঠিক সেই মুহূর্তে আলোটা দুবার দপ দপ করে নিভে গেল। কানে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। মোবাইল টর্চ জ্বালিয়ে বসে আছে মুখার্জি পরিবার। এসি, ফ্যান, আলো কিছুই নেই। বদ্ধ ঘরে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কুমারজিৎ বাবুই নিস্তব্ধতা ভাঙলেন। গলায় জোর এনে বললেন, দেখো, এইভাবে ভয় পেয়ে বসে থাকলে চলবে নাকি? খাওয়া দাওয়া তো কিছু হয়নি, আমি জানলাগুলো খুলে দিচ্ছি। মিতা দেবী নিচু স্বরে বললেন, ব্যাগে অনেক কিছু শুকনো খাবার আছে, তাতেই আজ হয়ে যাবে আমাদের। এমনিতেও খেতে তো আর ইচ্ছে করছে না। জানলা খুলে দিতেই ঠান্ডা হাওয়া খেলে গেল ঘরটায়। বাইরে কি বৃষ্টি হয়ে গেছে? কোনো মতে কিছু মুখে দিয়ে বুবলাইকে নিয়ে ঝিনুকরা জড়ো সড়ো হয়ে বসলো বিছানায়। ছেলেরা চাদর পেতে মাটিতে। মোবাইলের টর্চ তখনও জ্বলছে। ওইটুকু আলোই যেন তাদের আগলে রেখেছে জমাট বাঁধা অন্ধকার থেকে। ওইটুকু আলোই যেন তাদের একমাত্র আশা।
ঝিনুকের খালি মনে হচ্ছে এত বড় রাত কিভাবে কাটবে। ঝিলিক ফিসফিস করে বলে উঠল, শুনতে পাচ্ছিস? থেকে থেকেই কেমন ছলাৎ ছলাৎ আওয়াজ হচ্ছে পুলটায়। ভোর তখন প্রায় 4টে। ক্লান্ত শরীরে সবারই ঘুমের ঘোর লেগে গেছিল। শব্দ করে এসি আলো ফিরে এলো। পূব আকাশে রং লেগেছে। ঝিলিক উবারও পেয়ে গেছে। দিনের আলোয় ভিলা আবার শান্ত, স্বাভাবিক। তড়িঘড়ি গাড়িতে উঠে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিছুটা এগোতে একটা চায়ের দোকান দেখে দাঁড়ানো হলো। ড্রাইভার ভাইও চায়ের লোভে আপত্তি করলো না। দোকানি চায়ের জল চাপিয়ে জিজ্ঞেস করলো, তা দিদিমণিরা এত সকাল সকাল ওদিকে কোথায় গেছিলে গো? আগারওয়াল ভিলা শুনে বয়স্ক মানুষটা চমকে উঠলেন। নিচু গলায় বললেন, ও বাড়িতে তো অনেকদিন কেউ আসে না। সেই যে 2 বছর আগে বাবুর বোনের মেয়ে ও বাড়িতেই মারা গেল গো। তারপর বাবুও কেমন হয়ে গেল। শুনেছি পুলিশ এসে ওই যে একটা সাঁতার কাটা পুকুর আছে না, ওখান থেকেই তুলেছিল লাশটা। ঝিনুকের কি মনে হলো, মোবাইল খুলে শ্রীলেখার ছবিটা বের করলো। কাকু দেখো তো, এই কিনা। দোকানি ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ গো দিদিমণি, এই মেয়েটাই তো। চরিত্রের নাম পরিবর্তিত। গল্প লেখায় চিরশ্রী চক্রবর্তী, ক্রিয়েটিভ প্রোডাকশনে মধুরাই ব্যানার্জি। কেমন লাগছে আপনাদের ভুতুড়ে অদ্ভুতুরের এপিসোডস? ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলকে সাপোর্ট করুন। আর আপনাদেরও কোনো সত্যি ভূতের ঘটনা থাকলে অবশ্যই আমাদের মেল করুন। ইমেল আইডি স্ক্রিনে এবং কভার ফটোয় দেওয়া।